তো এই হলো বদ্রীনাথ মন্দির। এই হচ্ছে তোমরা বদ্রীনাথ মন্দির এবং তার চারিপাশের বিউটি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো বদ্রীনাথ মন্দিরের উপরে এখন পতাকা চেঞ্জ করা হচ্ছে। আমরা খুব ভালোভাবে বাবা বদ্রীনাথের দর্শন করলাম। ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ মানার সামনে রয়েছে আমরা এখন। বন্ধুরা, তুঙ্গনাথ ট্রেকিং কমপ্লিট করে দুপুরবেলা নিচে এসে আমরা কিছু লাঞ্চ করে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বদ্রীনাথের উদ্দেশ্যে। তো এখন বাজে দুপুর 3টে। আমরা তুঙ্গনাথ চোপতার থেকে বেরিয়ে গেছি। এবার আমরা আস্তে আস্তে বদ্রীনাথের দিকে এগোচ্ছি। তুঙ্গনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তার প্রথম কিছু অংশ যথেষ্টই ন্যারো এবং রাস্তাটি সত্যিই বিপজ্জনকও বটে, কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে কিছু সময়ের জন্য আপনি ভুলেই যাবেন যে আপনি ভারতবর্ষে আছেন। চোপতা তুঙ্গনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 137 কিলোমিটার। সময় লাগার কথা প্রায় 4.5 ঘন্টা। চোপতা থেকে দুপুর 3টের পরে বেরোনোর কারণে বদ্রীনাথ পর্যন্ত এই 137 কিলোমিটার পথ হয়তো আজকে সন্ধ্যার মধ্যে আমরা কভার করতে পারবো না, কারণ রাতে এই রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এখন বাজে 5টা আর আমরা জাস্ট হোটেলে এসে উঠলাম। আমরা পুরোপুরি বদ্রীনাথ পৌঁছাতে পারিনি, কারণ 5টা বেজে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। আমরা বদ্রীনাথ থেকে অ্যারাউন্ড 90 কিলোমিটার আগে আমরা এখানে স্টে করেছি এই হোটেলে। দেখতে পাচ্ছ, এটা হোটেলের বাইরের ভিউ তোমাদের পরে দেখাচ্ছি। আর আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এটা 3 বেডের একটা রুম রয়েছে, টিভি তো রয়েছে। আর এই হলো সব থেকে সুন্দর জিনিস, সেটা হলো আমাদের হোটেলের ব্যালকনি। এই হলো ব্যালকনি, আর এই হলো ব্যালকনির বাইরের থেকে ভিউ। এই হলো ভিউ। তো এই ছিল আজকের আপডেট। আর রাত্রে কিছু খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে যতটা সকাল সকাল সম্ভব এখান থেকে বেরিয়ে যাব, কারণ কালকে টার্গেট রয়েছে 2টো জায়গা, বদ্রীনাথ আর মানা। দেখা যাক কালকে ট্রিপটা কেমন হয়। তবে আজকে পর্যন্ত ট্রিপটা জাস্ট অসাধারণ। তো এখন বাজে সকাল 6:30। আর তোমাদের কালকে রাতে আমি বলেছিলাম যে আমরা প্রায় 90 কিলোমিটার দূরে রয়েছি বদ্রীনাথ ধাম থেকে। এখন আমরা যাচ্ছি বদ্রীনাথের দিকে। দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়াতে হবে, একটু চা আর একটু টিফিন করে নিতে হবে। তাহলে চলো যাওয়া যাক। সকালের নরম রোদে দূরে বরফে মোড়া পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতেই চলে এসেছি। তো আমরা এখন মন্দিরের কাছেই চলে এসেছি, গাড়ি পার্কিংয়ে চলে গেছে। আর এই দেখতে পাচ্ছ সামনের ভিউ। আমরা 10,300 ফুট উপরে তো অলরেডি রয়েছি এখন। আর এই হচ্ছে বদ্রীনাথ ঢোকার আগে বদ্রীনাথের ভিউ, দেখে নাও। সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, চারিপাশের পাহাড়ে শুধু বরফ আর বরফ। এমনকি রাস্তা এই যে দেখছো তোমরা, এগুলো কালকে এখানে প্রচুর নাকি বরফ পড়েছে, তুঙ্গনাথ যেরকম পড়েছিল। রাস্তায় গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল, কারণ রাস্তার উপরে বরফ পুরো জমে গেছে, চাকা স্লিপ করছে, এতটাই বরফ ছিল রাস্তায়। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো বদ্রীনাথে সেরকম কোনো হাঁটা নেই। আমাদের গাড়ি যেখানে পার্কিং থেকে নামালো সেখান থেকে হেঁটে হয়তো 5-7 মিনিট লাগবে, এবং চড়াইও নেই। অর্থাৎ বদ্রীনাথ বয়স্করাও রিল্যাক্সে আসতে পারবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সামনে মন্দির। আর আমাদের রেজিস্ট্রেশন করা ছিল, রেজিস্ট্রেশন যাদের করা নেই তারাও এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারো, প্লাস এখান থেকে টোকেন কালেক্ট করতে হচ্ছে। টোকেন কালেক্ট করার পর তারপরে কিন্তু আমরা মন্দির দর্শন করতে যেতে পারবো। আমরা এখন মন্দিরের সামনে এসে গেছি, আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির। এই হলো আমাদের টোকেন, আর এই প্রসাদ নিয়ে নিয়েছি, মালা ঠালা সব সহ 200 টাকার। এখন পুজো দেবো, টোকেন দেখাবো, ভেতরে যাব, চলো। তো প্রসাদের দোকান এখানেও অনেক আছে,
আর এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এই ব্রিজটা পার করে সামনেই মন্দির। তো এই হলো বদ্রীনাথ মন্দির, এই হলো এন্ট্রি গেট। এই হচ্ছে তোমরা বদ্রীনাথ মন্দির এবং তার চারিপাশের বিউটি দেখতে পাচ্ছ। মন্দিরে প্রবেশ করেই সবার প্রথমেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম বদ্রী বিশালের দর্শন করার জন্য। এরপর আমরা ঘুরে নেব মন্দিরের চারিপাশটা। মূল মন্দিরের ভেতরে যদিও ছবি তোলার অনুমতি নেই, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের দেখানোর জন্য। প্রায় 13,300 ফুট উচ্চতায় অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ মন্দির হল উত্তর ভারতের 4 ধামের মধ্যে দ্বিতীয় তীর্থ। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে এখানে পূজিত হন। বিষ্ণুর স্বয়ং নির্মিত 8টি বিগ্রহের মধ্যে কোষ্ঠীপাথর নির্মিত এই মূর্তিটি অন্যতম। পুরাণ মতে বিষ্ণু এখানেই ধ্যানে বসেছিলেন এবং কঠোর শীত থেকে রক্ষা করার জন্য দেবী লক্ষ্মী বদ্রী গাছের আকারে দেবতা বিষ্ণুকে রক্ষা করেছিলেন। সেই অনুসারেই এই স্থানের নাম হয় বদ্রীনাথ ধাম। অলকানন্দার তীরে অবস্থিত এই বদ্রীনাথ ধাম বৈদিক যুগ থেকেই হিন্দুদের কাছে অন্যতম একটি তীর্থস্থান হয়ে রয়েছে। তো আমরা এখন পুজো দেওয়ার পর তপ্তকুণ্ডের দিকে এগোচ্ছি। মন্দিরের সামনের থেকেই নিচে রাস্তা নেমে গেছে, দেখতে পাচ্ছ, একদম নদীর পাশেই পুরোপুরি গরম জল, যেরকম কেদারনাথে ছিল গৌরীকুণ্ডে ঠিক সেই রকম। এখানে সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ। তো এই হলো গরম কুণ্ড, এখানে সবাই স্নান করছে। এখানে জুতো রাখার জায়গাও আছে, আমরা স্নান করলাম না। বদ্রীনাথ থেকে মানা যাওয়ার পথে রাস্তার চারিদিকে ল্যান্ডস্কেপটা টিভিতে দেখা অনেকটা লাদাখের ফিল দিচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, যেটা আগে বলা হতো, সেটা এখন ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ হয়ে গেছে। ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ মানার সামনে রয়েছি আমরা এখন। 3200 মিটার উচ্চতায় অবস্থিত মানা হলো ভারতবর্ষের সর্বপ্রথম গ্রাম। চারিপাশে অপূর্ব সৌন্দর্য পাহাড় এবং প্রতিটি বাড়িতেই হিন্দু দেবদেবীদের অসাধারণ চিত্রকলা মানা গ্রামটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গ্রামে মেয়েরা ও মহিলারা ভেড়ার লোম থেকে তৈরি উল দিয়ে নানা রকম পোশাক যেমন জ্যাকেট, মোজা, টুপি এগুলোই বিক্রি করে থাকে এবং বলতে গেলে এটাই তাদের মূল জীবিকা। তো আমরা এখন আস্তে আস্তে সরস্বতী নদী আর ভীম সেতুর দিকে এগোচ্ছি, আর হয়তো কিছুটা। আর এই হচ্ছে চারিপাশের নাজারা। আর এখান থেকে কেউ যদি বসুন্ধরা ফলস যেতে চাও, মোটামুটি 5 কিলোমিটার ট্রেক আছে। আমাদের সময় হবে না বলে বসুন্ধরা ফলসটা আর এবার হয়ে উঠবে না। তবে চলো সরস্বতী নদী আর ভীমপুল দর্শন করা যাক। তো এখন তোমরা যেটা দেখছো এটা হলো ভীমপুল। একটা সিঙ্গেল পাথর দিয়ে ভীম এটাকে করেছিল বলা হয় ইন্ডিয়ান মাইথোলজি মতে। আর ওই যে সরস্বতী মন্দির, পুরাণ মতে ব্যাসদেবের সাধনার সময় সরস্বতী দেবীর এই গর্জনের জন্য ব্যাসদেব তাকে অভিশাপ দেন পাতালে গমন করার জন্য। তাই সরস্বতী নদীর শুধু এইটুকু অংশই দৃশ্যমান। নদীর তীরেই সরস্বতী মাতার এই মন্দিরের মধ্যে দেবী সরস্বতীর অপূর্ব সুন্দর একটি মূর্তি রয়েছে এবং সামনে রয়েছে ব্যাসদেবের মূর্তি। এরপর আমরা ফিরে চললাম আবার আমাদের শ্যামলীর হোটেলের উদ্দেশ্যে। দুপুরে লাঞ্চ সেরে চলে এলাম হোটেলের নিচে মন্দাকিনীর পাড়ে। একটি অপূর্ব বিকেল কাটালাম আমরা এই দিন, যা সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থাকবে। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। পাহাড়ের সন্ধ্যাটা কেমন যেন ঝুপ করেই নেমে আসে। মনটা একটু খারাপ, কারণ আজই আমাদের পাহাড়ের শেষ রাত। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব হরিদ্বারের উদ্দেশ্যে এবং রাতেই হরিদ্বার থেকে আমাদের হাওড়ার জন্য ট্রেন। নেক্সট ডে সকাল সকাল স্নান ও টিফিন সেরে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে।
এখন বাজে প্রায় 1:30 আর হরিদ্বার যাওয়ার পথে আমাদের লাস্ট যে জায়গাটা দাঁড়ানোর কথা ছিল দেবপ্রয়াগ, আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা এখন দেবপ্রয়াগে আছি। এখানে ভাগীরথী আর অলকনন্দা একসঙ্গে মিশেছে দেখতে পাচ্ছ। ডান দিকে এই স্বচ্ছ ও স্রোতময় ভাগীরথীর সাথে বাদিক থেকে এসে মিশেছে অলকনন্দা এবং এখান থেকেই উৎপত্তি হয়েছে গঙ্গার। তো এখন বাজে রাত 11:40 আর ডেট হলো 13 তারিখ। আমাদের যাত্রা এখানেই শেষ হলো আর আমাদের ফেরার কুম্ভ এক্সপ্রেসের ট্রেন এখন ঢুকছে। এই ছিল আমাদের এবারের 5 দিনের তুঙ্গনাথ বদ্রীনাথ সহ উত্তর ভারতের ট্রিপ। ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা আগের তুঙ্গনাথের ভিডিওটা দেখোনি তারা কিন্তু ফার্স্ট কমেন্টে ও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অবশ্যই তুঙ্গনাথের ভিডিওটাও দেখে এসো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ঘুরতে থেকো এবং প্রত্যেকটি মুহূর্ত এনজয় করতে থাকো। দেখা হবে আবারও একটি নতুন ঘোরার ভিডিওতে।